আজকের এই বিশ্লেষণে আমরা চলে যাব ৯০-এর দশকের হরিয়ানায়। শুনব এমন একটা হাড়হিম করা গল্প যেখানে অতি প্রাকৃত এক আতঙ্কের আড়ালে লুকিয়ে আছে একেবারে ঠান্ডা মাথার এক বাস্তব অপরাধ। শুরুতেই একটা ব্যাপার ভাবা যাক। মাঝরাতের এক নির্জন শুনশান ভুতুরে বাড়ির চেয়েও বেশি ভয়ঙ্কর আর কি হতে পারে? আমাদের আজকের এই সোর্স ম্যাটেরিয়ালটা কিন্তু মানুষের এই অতিপ্রাকৃত ভয়কে কাজে লাগিয়ে আরও অনেক বেশি অন্ধকার একটা সত্যকে দারুণভাবে আড়াল করেছে। চলুন প্রথম অধ্যায় দ্য হন্টেড ফার্ম হাউস থেকে শুরু করা যাক। গল্পের একদম শুরুর পটভূমিটা কিন্তু একটা টিপিক্যাল ক্লাসিক ভূতের গল্পের মতোই। এখানে দাবার ঘুঁটিগুলো একদম নিখুঁতভাবে সাজানো। চরিত্রগুলোর দিকে একটু তাকালেই বিষয়টা পরিষ্কার হবে। রাঘব মালিক দিল্লির অত্যন্ত ধনী এক ব্যবসায়ী, আর সেই সাথে হার্টের পেশেন্ট আছেন তার স্ত্রী মোহিনী, আর রাজু যে কিনা গত ১০ বছর ধরে এই ফার্ম হাউসটা দেখাশোনা করছে, একদম বিশ্বস্ত এক কেয়ারটেকার। আর এই পুরো সেটআপের সবচেয়ে ক্রুশিয়াল অংশটা কি জানো? একটা ওয়ার্নিং, রাত ৯টা থেকে ভোর ৩টা পর্যন্ত অফিসিয়াল পাওয়ার কাট। মানে একটা নির্জন খামার বাড়ি, দুর্বল হার্টের মালিক, আর একেবারে কাটায় কাটায় হিসেব করা লোডশেডিং। এখন কেয়ারটেকারের দাবি আর মালিকের অভিজ্ঞতার এই তুলনাটা দেখলে আতঙ্কের পরিবেশটা একদম পরিষ্কার বোঝা যায়। রাজু দাবি করছে সেই নাকি অন্ধকারে মুন্ডুহীন এক নারী, অদৃশ্য কারো উপস্থিতি আর রহস্যময় হাসি শুনতে পেয়েছে। ওদিকে রাঘব যখন ফার্ম হাউসে এসে পৌঁছায়, চারিদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা। সে কাঁচ ভাঙার শব্দ পায় আর গাড়ির চাবি হারিয়ে ঘুটঘুটে অন্ধকারে পুরোপুরি আটকা পড়ে যায়। একদিকে এই অতি প্রাকৃত সব দাবি, আর অন্যদিকে রাঘবের একদম বাস্তব একাকিত্ব। দুটো মিলে সত্যি শিহরণ জাগায়। এরপর সময়ের সাথে সাথে এখানকার টেনশন যেন টিকটিক করতে থাকা ঘড়ির কাঁটার মতো রাতের সবচেয়ে অন্ধকার প্রহরগুলোর দিকে এগোতে থাকে। বিকেল ৫:৩০টায় রাঘব ফার্ম হাউসে পৌঁছে দেখে রাজু আস্তা বলে ভয়ে রীতিমতো কাঁপছে। ঠিক রাত ৯টায় পুরো এলাকার বিদ্যুৎ চলে যায়। এরপর রাত ২:৫০ হঠাৎ রাঘব মেঝের ওপর জ্ঞান ফিরে পায়, আর ঠিক ৩টে বিদ্যুৎ ফিরে আসে। এবার আমরা গল্পের একেবারে টার্নিং পয়েন্টে চলে এসেছি। দ্বিতীয় অধ্যায় দ্য মিডনাইট কনস্পিরেসি। একটা সাধারণ ভুতুরে গল্প কিভাবে শিহরণ জাগানো ট্রু ক্রাইম রিয়ালিটিতে রূপ নেয় সেটা এবার আমরা দেখব। সময় ঠিক রাত ২:৫০। রাঘব মেঝের ওপর একটা অদ্ভুত অজ্ঞান অবস্থা থেকে হঠাৎ জ্ঞান ফিরে পায়, আর ঠিক তখনই এই আতঙ্কের পেছনের আসল সত্যটা তার সামনে এসে পড়ে। এখানে সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপারটা হলো রাঘবের আড়ি পেতে শোনা একটা ফোন আলাপ। রাজু ফোনে কাউকে বলছে, ম্যাডাম আমি তাকে কেবল অজ্ঞান করতে পেরেছি, তার হার্ট অ্যাটাক হয়নি। আপনি যদি বলেন আমি তাকে কাছের কোনো ক্ষেতে কবর দিয়ে দিতে পারি। একবার চিন্তা করলে অবাক হতে হয়। এই একটা কথা ভূতের সমস্ত মায়াজাল যেন এক নিমেষে ছিঁড়ে ফেলে আর একটা নিখুঁত হত্যার ষড়যন্ত্র ফাঁস করে দেয়। এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো এই যে সোর্স মেটেরিয়ালে জনরের বা ঘরানার একটা হঠাৎ শিফট। এটা সত্যি ব্রিলিয়েন্ট। যেটাকে এতক্ষণ অতি প্রাকৃত সত্তা, মুন্ডহীন ভূত আর ভুতুরের জায়গা বলে মনে হচ্ছিল, আসল হুমকিটা কিন্তু ছিল সম্পূর্ণ আলাদা। আসল থ্রেট হলো একজন লোভী স্ত্রী আর তার ঘুষখোর বিশ্বাসঘাতক চাকর, যারা মিলে মালিকের একটা নকল হার্ট অ্যাটাক সাজিয়ে তাকে মেরে ফেলার ছক কষেছিল। এরপর তৃতীয় অধ্যায় দ্য চেস বোর্ড অফ বিট্রিয়াল। রাত ৩টে যখন আলু ফিরে আসে তখন শুরু হয় আসল সংঘাত। আর তখনই কে কার পক্ষে তার এক জটিল সমীকরণ আমাদের সামনে আসতে শুরু করে। রাঘবের একটা কথা এখানে খুব স্ট্রং। সে রাজুকে বলছে, তুমি শুধু রানীর আদেশে চলতে থাকা একটা বোড়ে, কিন্তু মনে রেখো আমি হলাম রাজা, আর দাবার খেলা ততক্ষণই চলে যতক্ষণ রাজা টিকে থাকে। রাঘবের এই কথাটা পুরো গল্প জুড়ে যে দাবার বোর্ড মেটাফোরটা আছে সেটাকে একদম পারফেক্টলি অ্যাঙ্কার করে। এবার প্রতিটি চরিত্রের পেছনের আসল মোটিভেশনগুলো একটু অ্যানালাইজ করা যাক। মোহিনীর আসল উদ্দেশ্য হলো সম্পত্তি পুরোপুরি গ্রাস করা, আর ওই যে ভীত সন্ত্রস্ত কেয়ারটেকার রাজু, সে আসলে একটা ভাড়াটে খুনি যে টাকার ভাগ খুঁজছে। আর ভুক্তভোগী রাঘবের মোটিভেশন হলো যে কোনো মূল্যে বেঁচে থাকা এবং ঠান্ডা মাথায় হিসেবই প্রতিশোধ নেওয়া। খেয়াল করে দেখলে বোঝা যায় প্রতিটি চরিত্রের উদ্দেশ্যই কিন্তু পুরোপুরি টাকার সাথে জড়িত, যা ওই অতি প্রাকৃতের মুখোশটা পুরোপুরি খুলে দেয়। মোহিনী তার স্বামীর জীবনের মূল্য নির্ধারণ করেছিল কত? সম্পূর্ণ ফার্ম হাউস সম্পত্তির মাত্র ৫%।
সে রাজুকে ঠিক এই 5% লোভ দেখিয়েছিল রাঘবের মৃত্যুকে স্বাভাবিক বলে চালিয়ে দেওয়ার জন্য, আর বাকি 95% সে পুরোপুরি নিজের জন্য রেখে দিতে চেয়েছিল। এইবার শুরু হয় আমাদের চতুর্থ অধ্যায়, আ ফেটাল ডাবল ক্রস। মোহিনী যখন তার পুরস্কারটা বুঝে নেবার জন্য ফার্ম হাউসের দিকে রওনা দেয়, ঠিক তখনই রাঘব এক মাস্টারফুল আর চরম নিষ্ঠুর পাল্টা পরিকল্পনার ছক কষে ফেলে। রাঘব এখানে খুব চালাকির সাথে রাজুর লোকটাকে কাজে লাগায়। সে তার স্ত্রীর অফারটাকে সোজাসুজি দ্বিগুণ করে রাজুকে 10% প্রস্তাব দেয়। শর্ত একটাই, মোহিনীকে রাস্তা থেকে সরাতে হবে, আর রাঘব বাকি 90% নিজের কাছে রেখে দেবে। রাঘবের এই মাস্টার প্ল্যানের ধাপগুলো দেখলে বোঝা যাবে এটা কতটা সুপরিকল্পিত। প্রথম ধাপে সে রাজুর গলায় ছুরি ঠেকিয়ে পুরো ষড়যন্ত্রটা ফাঁস করে দেয়। এরপর সে আত্মসমর্পণের ভান করে মোহিনীকে ফার্ম হাউসে আসতে বলে। তৃতীয় ধাপে দলবদল করার জন্য সে রাজুকে সম্পত্তির 10% দেওয়ার অফার দেয়। আর সবশেষে সে শুধু অপেক্ষা করতে থাকে মোহিনী আসার পর রাজু কখন তাকে হত্যা করবে। এটা রাঘবের বেঁচে থাকার আর প্রতিশোধ নেওয়ার একটা নিখুঁত স্টেপ বাই স্টেপ ক্লিনিক্যাল স্ট্র্যাটেজি। এবার আমরা চলে এসেছি আজকের এই আলোচনার একেবারে চূড়ান্ত পর্বে, পঞ্চম অধ্যায়, দ্য ট্রু কস্ট অফ গ্রিড। এই অংশটা মাস্টারমাইন্ডের সেই আলটিমেট টুইস্ট আর লাগামহীন লোভের ধ্বংসাত্মক পরিণতি আমাদের সামনে তুলে ধরবে। 0, হ্যাঁ 0%। মোহিনীকে হত্যা করার পর রাজু ঠিক এই পরিমাণটাই হাতে পায়, কারণ রাঘব শেষ মুহূর্তে এসে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে দেয়। সে জানায় যে 1 সপ্তাহ আগেই সে এই পুরো ফার্ম হাউসটা বিক্রি করে দিয়েছে আর সমস্ত টাকা নিজের কাছে রেখে দিয়েছে। পুরো ঘটনাটা শেষ হয় এই ভয়ঙ্কর এক বাস্তবতার মধ্যে দিয়ে। রাজু বুঝতে পারে যে মোহিনীকে মারার জন্য তাকে স্রেফ ম্যানিপুলেট করা হয়েছে, তাকে বোকা বানানো হয়েছে। এরপর তীব্র অপরাধবোধ আর হতাশায় রাজু নিজের জীবন নিজেই শেষ করে দেয়। এদিকে রাঘব দিল্লিতে ফিরে যায় এবং একটা মিথ্যে গল্প সাজিয়ে সেটাকেই সত্যি বলে প্রচার হতে দেয়। সাধারণ মানুষ আর মিডিয়ায় পুরো ট্র্যাজেডির জন্য রাজু আর মোহিনীর একটা ভুয়া অবৈধ সম্পর্ককে দায়ী করে বসে। আর রাঘব সে সমস্ত টাকা আর মানুষের সহানুভূতি পকেটে পুরে অনায়াসে পার পেয়ে যায়। মানে আসল মাস্টার মাইন্ড সবার চোখের আড়ালেই থেকে গেল আর দাবার বোড়েগুলো একে অপরকে ধ্বংস করে দিল। আমাদের আজকের এই আলোচনা শেষ করার আগে চলুন একটা ব্যাপার নিয়ে একটু ভাবি। একটা ভূতের গল্প যদি স্রেফ মানুষের লোভ ঢাকার কৌশল হয়, তবে অন্ধকারে লুকিয়ে থাকা আসল দানবটা আসলে কে? সম্পদের প্রতি মানুষের এই যে অদম্য একটা তৃষ্ণা, সেটা প্রমাণ করে দিল যে এটা যে কোনো কাল্পনিক ভূতের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর আর প্রাণঘাতী হতে পারে।